এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিওতর সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা ৬ দিন করে রিমান্ডে। -2 ফর্মুলার সাথে 2 পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন মন্তব্য প্রধানমন্ত্রীর, বললেন বিশ্ব ব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন, এক জামায়াত কর্মী আটক। মানিকগঞ্জে ভাগ্নেদের হাতে 2 মামা খুনের ঘটনায় 19 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 1। প্রায় দ্বিগুণ করে বিচারকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা, 8ম পে স্কেলের সঙ্গে সমন্বয়। এবং উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলো। প্রথম দফায় নির্বাচন হবে 739টি ইউনিয়ন পরিষদে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সৌমিত্র শুভ্র। এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিওতর ও সিটি ব্যাংকের 3 কর্মকর্তাকে 6 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে এই ঘটনায় সিসিটিভি ফুটেজে যে বিদেশিকে দেখা গেছে সেই ব্যক্তি পিওতর সিজোফেন। রোববার সন্ধ্যায় গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল, আর তাকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় সিটি ব্যাংকের 3 কর্মকর্তাকে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। এটাই বাংলাদেশে এটিএম কার্ড জালিয়াতির প্রথম ঘটনা। স্বভাবতই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সিসিটিভির ফুটেজে ধরা পড়া এই বিদেশি নাগরিক। গত 7 ও 8 ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্ড জালিয়াতির মাধ্যমে ইবিএল, ইউসিবি আর সিটি ব্যাংকের গ্রাহকদের অর্থ লোপাটের ঘটনা ঘটে। এটিএম বুথ স্কিমিং ডিভাইস বসিয়ে এই 3টি ব্যাংকের 36 জন গ্রাহকের 20,60,000 টাকা হাতিয়ে নেয় চক্রটি। 14 ফেব্রুয়ারি ইসিবি কর্তৃপক্ষ বনানী থানায় একটি মামলা দায়েরের 7 দিনের মাথায় গ্রেপ্তার হলো ওই ঘটনার মূল হোতা। গ্রেপ্তার এই বিদেশি নাগরিকের কাছ থেকে পোল্যান্ডের পাসপোর্ট এবং জার্মানির পরিচয়পত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। পাসপোর্ট অনুযায়ী তার নাম পিওতর সিজোফেন। অন্যের পাসপোর্ট চুরি করে ব্যবসায়ীর মিথ্যা পরিচয় দিয়ে 1 বছর আগে বাংলাদেশে ঢোকা এই জালিয়াতের প্রকৃত নাম ও জাতীয়তা নিয়েও সন্দেহ রয়েছে গোয়েন্দাদের। গোয়েন্দা পুলিশ বলছে, এরই মধ্যে বাংলাদেশি এক নারীকে বিয়ে করে সন্তানের জনক হওয়া পিওতর সিজোফেনের এদেশে এটাই প্রথম জালিয়াতির ঘটনা নয়। পূর্বেও সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বাট সেটি আসলে বিদেশিদের অ্যাকাউন্ট থেকে নিয়েছে, ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে। ফলে ওই দেশের মেসেজ গিয়েছে, যে কারণে বাংলাদেশের কোনো ব্যাংকের টাকায় বা গ্রাহকদের টাকায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু এবার সে আমাদের কাছে স্বীকারও করেছে যে আমাদের ভুল হয়েছে, যে বাংলাদেশের অ্যাকাউন্ট, বাংলাদেশিদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কারণেই সে ধরা পড়েছে। পিওতরের অপকর্মে সহযোগিতার অভিযোগে মকসেদ আলম, এজাউল করিম ও রেফাজ আহমেদ নামে সিটি ব্যাংকের 3 কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পাঁচ মেশিনের সাহায্যে টাকা হাতিয়ে নিয়েছে, যেটি এই কার্ড ডিভিশনের এই 3 কর্মকর্তা সহ আরো অন্যান্য জায়গারও আরো 2-1 জন আছে, তারা এই কাজটিতে সহায়তা করেছে, কারণ ওই মেশিন তো অন্যদের কাছে থাকে না। গোয়েন্দা পুলিশ আরো জানিয়েছে, জালিয়াতিতে জড়িত আরো 2 বিদেশি এ ঘটনা জানাজানি হওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়েছে। এদিকে দুপুরে 4 আসামিকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় গোয়েন্দা পুলিশের হাতে আটক সিটি ব্যাংকের 3 কর্মকর্তার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই ব্যাংক কর্মকর্তারা জালিয়াতির ঘটনায় জড়িত প্রমাণিত হলে খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ল এনফোর্সিং এজেন্সিজ আমাদের মার্চেন্ট অ্যাকুয়ারিং টিমের কার্ডের, অর্থাৎ যারা দোকানে দোকানে আপনার পজ মেশিন বসায়, ওই টিমটার 3 জন, 2 জন এভিপি এবং 1 জন সিনিয়র অফিসার লেভেলের কর্মকর্তাকে তারা নিয়ে যান, এবং 3 জনই ব্যাংকে আজকে মোটামুটি দীর্ঘদিন ধরেই আছেন। ওনারা অন্যভাবে বিদেশির সাথে জড়ালো কিভাবে, বা এটিএম ফ্রডে কি করে জড়ালো, বা অন্য কোনো আর কি কি ওনারা করছেন, আমাদের কোনো ধারণা মাত্র নেই। সিটি ব্যাংকের 3 কর্মকর্তা গ্রেপ্তার বলা হচ্ছে। অ্যাজ এ প্রতিষ্ঠান সিটি ব্যাংক কোনো কিছুর সাথে জড়িত না। আমাদের 3 জন ইন্ডিভিজুয়াল ব্যক্তি লেভেলে তারা যদি জড়িয়ে থাকে তাদের ব্যাপার সেটা, কিন্তু আমরা পুলিশকে সহযোগিতা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদেশে তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে।
-2 ফর্মুলার সাথে দুই পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন। বিশ্ব ব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 20টা বছর আমার রাজনীতির জীবনে এই পত্রিকাগুলি শুধু আমার বিরুদ্ধে কুৎসাই রচনা করে গেছে, আমার বিরুদ্ধে লিখে গেছে। আওয়ামী লীগ যেন তাদের শত্রু। বিএনপির এই দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, মানি লন্ডারিং এর কারণেই এদেশে এমার্জেন্সি আসে। ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করত ফখরুদ্দিন, খালেদা জিয়া তাকে নিয়ে এসে বাংলাদেশের গভর্নর বানায়। যখন তারা ক্ষমতায় বসলো ততক্ষণ তাদের ভিন্ন রূপ দেখা দিল। ক্ষমতা পোক্ত করবার জন্য ওই দুটি পত্রিকা আবার উঠে পড়ে লেগে গেল তাদের সাথে। পদ্মা সেতু নিয়ে যখন কথা উঠেছিল তখনও তো কত বড় বড় কথা, ভাবখানা এমন, এতদিন পারি নাই, এইবার ধরে ফেলেছি। মাহফুজ আনামকে একটা কথাই বলবো যে দুর্নীতিবাজ বানাতে বহু চেষ্টা করেছেন আমাকে। আপনি তো আপনি, আপনার পিতৃতুল্য ওয়ার্ল্ড ব্যাংক তারাও তো দুর্নীতিবাজ বানাতে চেষ্টা করে পারে নাই। তিনি কি এদের হাতে বিক্রি হয়ে গিয়েছিলেন যে যা দিত তাই লিখত? যে -2 ফর্মুলার একটা ষড়যন্ত্র চলছিল যে রাজনীতি থেকে আমাকে এবং খালেদা জিয়াকে চিরদিনের জন্য বিদায় দেবে, সেই ষড়যন্ত্রের সাথে ওই সম্পাদক দ্বয় জড়িত ছিল। যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তাহলে ষড়যন্ত্রকারীদের, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক সেইভাবে একদিন এদের ওই সংবিধান ধ্বংস করার বিচারও হবে। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে বলে নাকি খুব হাউতাস দুঃখ। যারা মামলা দেওয়ার জন্য এত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন, 11 মাস যদি আপনাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয় তাহলেও কেউ তারা বিবৃতি দেবেন? এই সম্পাদক সাহেব উনি ডিজিএফআই লেখা ছাপিয়ে ভুল করেছেন বললেন, কিন্তু এই ভুলের খেসারত বাংলাদেশের জনগণ দিল। তিনি ভুল স্বীকার করে পদত্যাগ করার সাহস তো দেখাতে পারলেন না। পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসায় হামলা চালিয়ে পুরোহিত হত্যার ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এখনও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে বাসিন্দাদের মধ্যে। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে জামায়াত কর্মী সহ আটক 3 জনকে আলাদা দুটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গঠন করা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি। অন্যদিকে হামলায় আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। মানিক সরকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার বেলা 11টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জের বিজয় চত্বর এলাকায় মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকার অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার হবে। অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক, ফাঁসির জন্য জোর দাবি জানাচ্ছি। এদিকে এই ঘটনায় আটক 2 জেএমবি সদস্য সহ 3 জনকে হত্যা ও অস্ত্র বিস্ফোরক আইনের 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আমরা এখন আতঙ্কিত, কারণ এইভাবে আজকে এখানে হইলো, এরপরে হয়তো আরো বিভিন্ন জায়গায় মন্দির আছে, যারা পূজারী থাকে এদের প্রতি তাদের একটা আতঙ্ক তো সর্বদাই থাকে। আমরা এখন এই জায়গাগুলা নিশ্চয়তা চাই। জঙ্গিবাদের উত্থানের জন্য এই যে হিন্দুদের উপর যে মানে কি বলা যায় অত্যাচার, তারই একটা বহিঃপ্রকাশ। এখন আমরা এই এলাকায় বাস করতেছি ভয়ে আতঙ্কে, এখন রাত্রি যাপন করব কিভাবে, এটাও একটা সমস্যার ভিতরে পড়ে গেছে। গতকাল সকালে বাসায় হামলা চালিয়ে গলা কেটে হত্যা করা হয় দেবীগঞ্জের অভিরামপাড়ার সন্ত গৌড় মন্দিরের পুরোহিত জগদীশকে। পরে আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 8 সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। সময় সংবাদ, পঞ্চগড়। ধর্মীয় উপাসনালয় কিংবা ধর্মগুরুদের উপরে ঘটেই চলেছে একের পর এক হামলার ঘটনা। মুসলিম, হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ কোনো ধর্মই যেন মুক্ত নয় উগ্র জঙ্গিদের কালো থাবা থেকে। সর্বশেষ গতকাল খুনের তালিকায় যুক্ত হলেন পঞ্চগড়ের এক হিন্দু ধর্মাবলম্বী মঠ প্রধান। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অসাম্প্রদায়িক 21-এর দিনে এমন সাম্প্রদায়িক হামলা বাংলাদেশকে বিশ্বের কাছে নেতিবাচক বার্তা দেবার পায় তারা। অন্যদিকে ইসলামী চিন্তাবিদদের মতে এমন নৃশংসতা ঠেকানো প্রত্যেক মুসলমানের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব।
আতিকুর রহমান তমালের রিপোর্ট। মুহুর্মুহু বিস্ফোরণে শুধু হোসেনি দালানি নয়, যেন কেঁপে ওঠে বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক ইতিহাস। দিনাজপুরের ইসকন মন্দিরে চালানো হয় বোমা ও গুলির হামলা। এই দুই ঘটনার আগে পরে এমন ঘটনা আরও ঘটেছে। ঢাকার বাড্ডায় পীর খিজির খান, রাজাবাজারে নুরুল ইসলাম ফারুকী এবং গোপীবাগে পীর লুৎফর রহমানকে খুন করা হয়েছে নৃশংস উপায়ে। পাবনা ও দিনাজপুরে হত্যার চেষ্টা হয়েছে খ্রিস্টান ধর্মের দুজন ধর্মগুরুর ওপর। রংপুর ও খুলনায় হত্যার হুমকি দেওয়া হয়েছে আরও বেশ কয়েকজন খ্রিস্টান পাদ্রীকে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনার উদ্দেশ্য এক ও অভিন্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা একটা সার্বজনীন অনুষ্ঠান ছিল, জাতীয় অনুষ্ঠান। সেই দিনে এই ধরনের ঘটনা বাঙালি জাতিসত্তার উপরে আক্রমণ। যারা এগুলো করছে তারা একটা উদ্দেশ্য নিয়ে করছে, তারা একটা মেসেজ দিতে চাচ্ছে। সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের সামনে পরিচিত করতে চাচ্ছে। জঙ্গি তৎপরতা ঠেকাতে রাষ্ট্রে বিচারের দৃষ্টান্ত স্থাপনও জরুরি বলে মনে করেন তিনি। আমরা শুনছি যে মুখকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে টেলিভিশনের সামনে নিয়ে আসা হচ্ছে, তারপরে কি হচ্ছে? আমরা চাই যে বিচার খুব দ্রুত বিচার হয়ে এদের শাস্তির ব্যবস্থা করা হোক। এদিকে ইসলামী চিন্তকরা বলছেন, ভালো উদ্দেশ্যের পন্থা কখনোই খারাপ হতে পারে না। সমস্ত ধর্মেরই একটা উদ্দেশ্যই যে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোল। বিশেষ করে ইসলাম তো এই কথা ঘোষণাই দিয়েছে, যারা জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবে, এর চাইতে হাস্যকর দাবি আর কিছুই হতে পারে না। উভয়ের মত, জঙ্গিবাদ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব ধর্মের মানুষের অংশগ্রহণে গড়ে তুলতে হবে সামাজিক শক্তি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের সিংগাইরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের হাতে দুই মামা খুনের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম ১৯ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। এরপরই একজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। নিহত আজিজ ও টেন্ডর মোল্লার পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই নৃশংস হত্যাকাণ্ড। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহিদুল, নৈশা ও জসিমদের এক খালা দেশের বাইরে মারা যান। তার মৃত্যুর পর থেকেই নিহতের সম্পদ ভাগাভাগি নিয়ে ভাগ্নে ও মামাদের মধ্যে বিরোধ চলছিল। রোববার সকালে মামা আজিজ ও টেন্ডল মোল্লা এবং টেন্ডল মোল্লার ছেলে করিম মোল্লাকে বিরোধ মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নেয় তিন ভাগ্নে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে তিন ভাগ্নে। ঘটনাস্থলেই নিহত হন আজিজ ও টেন্ডল মোল্লা। আহত অবস্থায় করিমকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এভাবেই ঘটনার বর্ণনা দেয় সে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। তারা পূর্বের দিকে লোক রেডি করে রাখছিল, ওই ঢোকার পরেই কেসি গেট লাগাইতে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করছে। প্রশাসন থেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুব মর্মান্তিক বিষয়, এদের সকলের ফাঁসি চাই, আমরা সুষ্ঠু বিচার আমরা চাই। এদিকে রোববার রাতেই নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম ১৯ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। টাকা পাবে এবং জায়গার ভাগবাটোয়ারা পাবে, এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ফ্যামিলিগত এবং গ্রাম্য সালিসের মাধ্যমে। এই সমাধান না হওয়ার কারণে গতকাল তাদেরকে সকালে ডেকে নেয় এবং ডাকার পরিপ্রেক্ষিতে তারা পরিকল্পিত তাদের অতর্কিতভাবে তাদের হামলা করে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সাতক্ষীরায় ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। স্বামী আটক। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রায় দ্বিগুণ করে পুনর্নির্ধারণ করা হলো বিচারকদের বেতন। জাতীয় বেতন স্কেলের আলোকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিচারকদের নতুন বেতন নির্ধারণ করা হলো। নতুন স্কেল অনুযায়ী সিনিয়র জেলা জজ, সচিব সমপর্যায়ের বেতন পাবেন। তাদের বেতন হবে
৭৮,০০০ টাকা। জেলা জজ হিসাবে যারা ৫ বছরের চেয়ে কম সময়ে কাজ করছেন তাদের বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,৯২৫ টাকা থেকে ৭৬,৬৩৫ টাকার মধ্যে। ২০১৫ সালের ১ জুলাই থেকে এই বেতন কার্যকর হবে। আর ২০১৫-এর ৩০ জুন বিচারকরা যেই ভাতা পেতেন এখন সেই পরিমাণ ভাতা পাবেন। সবশেষ ২০০৯ সালে নিম্ন আদালতের বিচারকদের বেতন ভাতা বাড়ানো হয়েছিল। পে কমিশনের যে সুপারিশ সেটার আলোকেই একটু পুনর্বিন্যাস করে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আলোকে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে। এখানে ২০০৯ সালে তাদের যে বেতন স্কেল ছিল ওটার সাথে আনুপাতিক হারে বাড়িয়ে ওটাকে সমন্বয় করা হয়েছে। এটা অন্য বেতন স্কেলের মতোই ১ জুলাই ২০১৫ থেকে মূল বেতনের বকেয়াটা পাবেন, আর ভাতাগুলো পাবেন ৩০ জুন ২০১৫ তারিখে আহরিত সেটা পাবেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে হলেও জোটগতভাবে এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর যারা বাতিল বলে গণ্য হবেন তাদের জন্য পরবর্তী ৩ দিন আপিল শুনানির সুযোগ থাকবে। এরপরেই দেয়া হবে প্রতীক বরাদ্দ। যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করুন না কেন, তার কাজ করার জন্য যে বিধিবিধানের কথা বলা হয়েছে তাকে সেটি অনুসরণ করতে হবে, অন্য কিছু অনুসরণ করতে পারবেন না। দলীয় ভিত্তিক নির্বাচন হবে, জোটের কোনো সুযোগ এখানে নেই। একটি জিনিস, যখন নির্দলীয় ছিল তখনও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে রাজনৈতিক দলগুলির মধ্যে, এখনও আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি রাজনৈতিক দলগুলো করে সেখানে আমি মনে করি যে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারণ হলো যে এখানে জোটগত নির্বাচনের কোনো বিধান করা হয়নি। ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। প্রথম দফার এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। সকাল থেকে বরিশাল বিভাগের ২৪৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও নারী সদস্য পদপ্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। খুলনায় সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য ও নারী সদস্য প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া কুমিল্লা, মংলা, কক্সবাজার ও কুষ্টিয়ায় শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউপি নির্বাচনের প্রার্থীরা। সাতক্ষীরার আলীপুরে ফেরদৌসী মীরা নামের ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সকালে অভিযুক্ত স্বামী জামালকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার আলীপুরে বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানায়, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ফেরদৌসীকে মারধর করত তার স্বামী জামাল। এরই জের ধরে রোববার রাতে তাকে হত্যার পর লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তারা। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ১ লাখ টাকা দাবি করছিল। এখন ওখানে তার পেটে বাচ্চাও ছিল, একটা ৫ মাসের একটা বাচ্চা ছিল। হ্যাঁ, ৫ মাসের একটা বাচ্চা ছিল, কারণ সেই অবস্থায় আছে। এখন আমি যাতে জন্য সুন্দরভাবে শাস্তি এটা পাই, হ্যাঁ, যেন আরো যেন ১০ জন যেন জানতে পারে যে এই প্রতিবাদটা সুন্দরভাবে হয়েছে। এ বিষয়ে তদন্ত চলতেছে। আমরা ডেড বডিটাকে নিয়ে এসে থানায় আমাদের সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আমরা কনফার্ম হতে পারবো এটা হত্যা কি আত্মহত্যা। হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ আসামির রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এই আদেশ দেন। পুলিশ জানায়, দুপুরে আসামি আরজু মিয়া ও বশির মিয়াকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এর মধ্যে আসামি আরজু মিয়া ৭ দিন ও বশির মিয়ার ৫ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। এদিকে 4 শিশুর হত্যাকারীদের বিচারের দাবিতে সকালে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে মানববন্ধন করে জেলা ছাত্র সমন্বয় ফোরাম। এ সময় সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। আমরা 10 দিন রিমান্ড মঞ্জুরের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করি। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এটি বাংলাদেশ কেন তথা পৃথিবীতে এখন এটি চাঞ্চল্যকর মামলা হিসাবে স্বীকৃত। সেই বিবেচনায় একজন আসামিকে 7 দিন এবং আরেকজন আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সিরাজগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে বগুড়ার মোহাম্মদ আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বাড়ি ঘরে ভাঙচুর চালায় এলাকাবাসী। এ সময় আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, রোববার সকালে সদর উপজেলার কল্যাণী গ্রামে সোহেল রানার লাউ গাছ খেয়ে ফেলে বাবলু শেখের গরু। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মারাত্মক আহত হন সোহেল রানা। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বগুড়ায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। এই ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। রাত্রেবেলা আমাদের কাছে এজাহার নিয়ে গেছে, আমরা রীতিমতো মামলাও নিচ্ছি। মামলা নেওয়ার পরে মামলা আসামি মামলা তদন্ত সহ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে রাত্রে, কিন্তু ভোরবেলা আমরা সংবাদ পাই যে সোহেল নামে মারা গেছে। মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 4 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের তরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পাটুরিয়াগামী এনএনবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় বাসের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সাথে সাথে আমরা আগুন দেখতে পাই এবং আহত অনেক লোক ছিল। আগুন অনেক মানুষ আগুন আহত হয়েছে, আগুনে পুড়ে গেছে। আর এখানে আগুনের কারণটা খুব সম্ভবত আগে থেকে সিলিন্ডারটা লিক ছিল। বাংলার সময়ে আরো থাকছে, হারিয়ে যাচ্ছে ময়মনসিংহের গারো সম্প্রদায়ের আচিক ভাষা। বর্ণমালা তৈরি ও মাতৃভাষায় পাঠদানের ব্যবস্থা করতে উদ্যোগ নেয়ার দাবি। নিজের আবিষ্কৃত স্বয়ংক্রিয় পদ্ধতির মশা নিধন যন্ত্র দিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী জিকা ভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখতে চান চট্টগ্রামের তরুণ প্রযুক্তিবিদ এম এ হামিদ। তার দাবি, অন্য যন্ত্র দিয়ে মশার কাছে গিয়ে নিধন করতে হলেও নতুন এক ধরনের কেমিক্যাল ব্যবহারের কারণে উদ্ভাবিত যন্ত্রের কাছে ছুটে আসবে মশা। দীর্ঘ 3 বছরের গবেষণা এবং অপেক্ষার পর সরকারের পেটেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে তার মশা নিধন যন্ত্র। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 3 বছর ধরে ছোট দুটি কক্ষে সামান্য কিছু লোহালক্কর এবং দেশীয় তৈরি যন্ত্রপাতি দিয়ে গবেষণা করে আসছেন তরুণ প্রযুক্তিবিদ আব্দুল হামিদ। বাজারে প্রচলিত দেশি বিদেশি মশার কয়েল, কেমিক্যাল কিংবা যন্ত্র নিয়ে ভোগান্তির শেষ নেই। তাই ভিন্ন ধারার কিছু একটা উদ্ভাবনের চেষ্টা ছিল হামিদের। সফলও হন তিনি। নতুন উদ্ভাবিত যন্ত্রটিতে এমন কিছু কেমিক্যাল এবং স্মাইল ব্যবহার করা হয়েছে যা মানবদেহে বিদ্যমান, যার আকর্ষণে মশা যন্ত্রটির কাছে ছুটে আসে। যখন আপনি এই ডার্ক প্লেসে বসে দিবেন তখন এটা একটা লাইট জ্বলবে, হিট প্রিজার্ভ করবে, কেমিক্যাল রিফ্লেকশন করলে মসকিটো এখানে আকৃষ্ট হবে। গত 11 ফেব্রুয়ারি প্রকাশিত বাংলাদেশ সরকারের গেজেটে প্যাটেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তার উদ্ভাবিত মশা মারা যন্ত্রটিকে। আমরা চাচ্ছি মানুষের কল্যাণে এই পদ্ধতি কাজে আসুক, বিশ্ববাসীর কাছে আমরা ছড়িয়ে দিই। বিশ্বে যেখানে জিকা ভাইরাসের উপর কাজ চলতেছে সেখানে আমি আমার এইটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। প্রযুক্তিবিদ হামিদের উদ্ভাবিত মশা নিধন যন্ত্রটি সরকারিভাবে প্যাটেন্ট পেল, তা যেন চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার পর বাজারজাত করা হয় সেই ব্যাপারে মত দিলেন এই ওষুধ বিজ্ঞানী। এটা যেহেতু একটা ঘ্রাণ আছে, কেমিক্যাল আছে, সেটা আমাদের ফুসফুস দিয়ে ঢুকতে পারে, সাইড এফেক্ট হচ্ছে কিনা সেই গবেষণাটুকু করার প্রয়োজন আছে, যাতে কোয়ালিটিটা মেনটেন করে এবং সেটা আন্তর্জাতিক বাজারে গিয়ে বাংলাদেশের সম্মান অর্জন হয় এবং সে বিজ্ঞানী হিসেবে যাতে প্রতিষ্ঠিত হয়। এখনো বাণিজ্যিকভাবে তৈরি করা শুরু না হলো হামিদের এই মশা নিধন যন্ত্রটি সামান্য বিদ্যুতে চলবে। এর কার্যকারিতা থাকবে অন্তত 2000 বর্গ ফুট। প্রতি 4 মাস অন্তর কেমিক্যাল রিফিল করতে হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করতে হবে যেন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া যায়। দুপুরে জামালপুরে সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের ৭০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি একথা বলেন। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদকে দূর করতে হবে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে যাতে আধুনিক জ্ঞান বিজ্ঞান দিয়ে বিশ্বের অপরাপর দেশসমূহের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা যায়, এগিয়ে যাওয়া যায়। অন্ধবিশ্বাস ও মৌলবাদ যাতে সৃজনশীলতাকে রুদ্ধ করতে না পারে সে ব্যাপারে সদা তৎপর থাকতে হবে। সাতক্ষীরা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আর 2 জন। সকালে সাতক্ষীরার তালা উপজেলার 30 মাইল এলাকায় একটি ট্রাকের চাপায় মুসলেউদ্দিন নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে ট্রাক চালককে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। অবরোধের সমর্থনে সকাল থেকেই সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এ কারণে জেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালককে অপহরণের পর হত্যার প্রতিবাদে এই সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি। দৈনিক জনকণ্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন করা হয়। এতে মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, ৭১-এ মানবতা বিরোধীদের নিয়ে সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিক রফিকুল হাসানের বাড়িতে হামলা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তারা। আইনি জটিলতার কারণে প্রায় 18 বছর ধরে ভোট দিতে পারছেন না ভোলার তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ও বড় মংলাচড়া ইউনিয়নের ভোটাররা। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারবেন না সেখানকার 19,000 ভোটার। অকার্যকর পরিষদের কারণে উন্নয়ন সহ সব ধরনের সুবিধা বঞ্চিত ইউনিয়নবাসী। এলাকাবাসীর অভিযোগ, নিজেদের স্বার্থে 2 চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার মিলে মামলা নিষ্পত্তিতে জটিলতা সৃষ্টি করেছেন। উৎপল দেবনাথের ছবি নিয়ে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। তজুমুদ্দিন উপজেলার মেঘনাপাড়ের সোনাপুর ইউনিয়নে সবশেষ 1997 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তী নির্বাচনের আগেই 2005 সালে সোনাপুর ইউনিয়নের মেম্বার নূরে আলম, মোহাম্মদ শামসুদ্দিন ও মোহাম্মদ শাহজাহান সহ 29 জন বাদী হয়ে সহকারী জজ আদালতে সোনাপুর ও বড় মংলাচড়া ইউনিয়নের সীমানা নির্ধারণের একটি মামলা করেন। বর্তমানে ওই মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। নদী ভাঙনের কারণে পুনঃসীমানা নির্ধারণের ওই মামলায় এখন পর্যন্ত নির্বাচন স্থগিত রয়েছে। এতে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বঞ্চিত থাকার অভিযোগ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সীমান্ত মামলা করিয়া আজ পর্যন্ত আমাদের এই দুর্ভোগ ভুগতেছি। আমরা আর ভোটের কোনো অধিকার সাধারণ মানুষ পাই না। নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই সোনাপুরবাসীকে 18 বছর ধরে জিম্মি করে রেখেছে। নতুন চেয়ারম্যান ও নতুন মেম্বার হইব, এলাকার জনগণ উন্নয়নমূলক কাজ হবে। নিজেদের স্বার্থেই 2 চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার যোগসাজশের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে জটিলতা সৃষ্টি করছে বলে অভিযোগ এই ইউপি মেম্বারের। বিএনপির ওই 2 চেয়ারম্যান হাসান মাসুদ বাবুল এবং নবী বাবুল এবং বিএনপির কিছু মেম্বার সহ তারা এই মামলাটা করে নির্বাচন বন্ধ রেখেছেন। আর উপজেলা চেয়ারম্যান বলছেন, বিনা ভোটের চেয়ারম্যান মেম্বাররা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। ওই ইউনিয়নের জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এই পরিষদ থেকে কিছুই তারা আশা করতে পারে না। এই অবস্থায় নির্বাচন কমিশনের এই কর্মকর্তা জানালেন, আইনি জটিলতা নিরসন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হলে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা ওই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির অনুরোধ না হওয়া পর্যন্ত ওখানে কমিশন কোনো স্টেপ নেবে না। 2 ইউনিয়নে বর্তমানে লক্ষাধিক মানুষের বসবাস। এর মধ্যে সোনাপুর ইউনিয়নে 14,000 ও বড় মংলাচড়ায় 4,500 ভোটার রয়েছেন। সময় সংবাদ, ভোলা। রাজবাড়ীতে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গায় স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। পদ্মা নদীতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে এই উৎসব। শুধু জেলার নয়, দূর দূরান্ত থেকে
সনাতন ধর্মের হাজারো নারী পুরুষ এখানে গঙ্গা স্নান করতে আসেন। এ সময় পুণ্য লাভের আশায় ফুল, বেলপাতা, কলাপাতা দিয়ে গঙ্গা দেবীর আরাধনা করেন তারা। পরে পুরোহিতদের অর্থ ও চাল দান করেন আগত পুণ্যার্থীরা। ময়মনসিংহের গারো সম্প্রদায়ের আচিক ভাষা হারিয়ে যাচ্ছে। মাতৃভাষা রক্ষার জন্য সরকারি বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা এবং নিজস্ব বর্ণমালা না থাকায় এমন অবস্থা হয়েছে বলে মনে করেন তারা। তাই এ ভাষায় বর্ণমালা তৈরি ও মাতৃভাষায় পাঠদানের ব্যবস্থা করতে উদ্যোগ নেয়ার দাবি গারো নেতাদের। তবে আশার কথা হলো হালুয়াঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে গারো শিশুদের মাতৃভাষা শেখানো হচ্ছে। গারো ভাষার একটি অভিধানের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ অঞ্চলে গারো সম্প্রদায়ের প্রবীণ সদস্যরা মাতৃভাষায় সাবলীলভাবে কথা বলতে পারলেও নতুন প্রজন্ম তাদের মাতৃভাষা আচিক প্রায় ভুলতে বসেছে। অনভ্যস্ততা ও সঠিক চর্চার পাশাপাশি নিজস্ব বর্ণমালা না থাকা এবং ভাষা রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের অভাবে এটি বিলুপ্তির পথে বলে মনে করেন অনেকে। ক্লাসমেটরা মুসলিম, তাদের সাথে বাংলা ভাষায় কথা বলতে হয়, তাই আমরা আমাদের গারো ভাষায় কথা বলতে পারি না। আমাদের যে নিজস্ব ভাষা রয়েছে আমরা তা সব জায়গায় ব্যবহার করতে পারি না। এদিকে গারোদের মাতৃভাষা রক্ষায় বর্ণমালা তৈরি ও মাতৃভাষায় পাঠদানের ব্যবস্থা করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানালেন গারো সম্প্রদায়ের নেতারা। মাতৃভাষায় শিক্ষাদান চালু করা দরকার এবং প্রত্যেক স্কুলে ওই গারো ভাষায়, আমাদের মাতৃভাষায় শিক্ষাপাঠ আরম্ভ করা দরকার। বর্ণমালা যাতে করে এখানে সংযুক্ত করা যায় এবং এটার জন্য সরকার বিশেষজ্ঞদের দ্বারা একটা কমিটি গঠন করে যাতে করে এটা উদ্যোগ নেয়, যাতে আমাদের মাতৃভাষাটা যেটা হারিয়ে না যায়। তবে হালুয়াঘাটের বিরুইডাকুনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত পাঠদানের পাশাপাশি গারো শিশুদের তাদের মাতৃভাষাও শিক্ষা দিচ্ছেন। আর এ ভাষায় একটি অভিধানের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানালেন এই গবেষক। স্যার আমাদের জন্য হাচিক ভাষা শেখায় এবং মাতৃভাষা শেখায়, তাই জন্য আমরা মাতৃভাষা দিয়ে কথা বলতে পারি। পাঠদানের সময় আমরা মান্দি ভাষা দিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে বোঝাতে চেষ্টা করি এবং আমাদের ভাষাকে আমরা ধরে রাখতে চেষ্টা করি। আমাদের এই অভিধানে 10,000 শব্দের অধিক গারো টু বাংলা এই অভিধানের কাজ আমরা পরিচালনা করছি। তা আমাদের আশা করছি যে আগামী মার্চের মধ্যে আমরা বইটা বের করতে পারবো। ময়মনসিংহ শহর সহ হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় গারো সম্প্রদায়ের প্রায় 80,000 লোকের বাস। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিওতর ও সিটি ব্যাংকের 3 কর্মকর্তা 6 দিন করে রিমান্ডে। -2 ফর্মুলার সাথে 2 পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন বিশ্ব ব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন, এক জামায়াত কর্মী আটক। মানিকগঞ্জে ভাগ্নেদের হাতে 2 মামা খুনের ঘটনায় 19 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 1। প্রায় দ্বিগুণ করে বিচারকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা। 8ম পে স্কেলের সঙ্গে সমন্বয়। এবং উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলো। প্রথম দফায় নির্বাচন হবে 739টি ইউনিয়ন পরিষদে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়াই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।